শ্রদ্ধেয় সন্ন্যাসীবৃন্দ, ব্রহ্মচারীবৃন্দ, ভক্তবৃন্দ এবং সুধীবৃন্দ, আমরা একটি সুন্দর হলে বসে একত্রিত হয়েছি। এই হলটি দেখেই আপনারা জানেন এই সারগাছির সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক মনে পড়ছে। এই অ্যারাউন্ড 1958 বা 7 এরকম কোনো সময়ে আমি একবার এখানে ছিলাম। সেখানে সম্ভবত স্বামীজির তিথি পূজাতে প্রেমেশানন্দ মহারাজ তখন দেখলাম ভাষণ দিচ্ছেন। অন্যেরা হয়তো একটু গান টান করলো। তারপরে মহারাজ বলছেন, সামনে বসে আছেন, প্রেমেশ মহারাজকে একটা চৌকি দেওয়া আছে, তারপরে তিনি বসেছেন, যেমন আমরা বসে আসন করে ওইরকমভাবে বসে আছেন। বসে উনি কিছু বলছেন, আর সামনে সুখদান স্বামী, অনামায়ণ স্বামী এবং ভাস্কর মহারাজ প্রভৃতি আর সব সাধুরা তারা বসে আছেন। আর এই বহরমপুর থেকে আসা হবে 25-30 জন লোক হবে, তারা বসে আছে। আর কয়েকটা বাচ্চা টাচ্চা এই আশেপাশে ঘোরাঘুরি করছে। 2-4 জন কর্মী জাতীয় লোক যারা গ্রামের থেকে এই পথ দিয়ে আসা যাওয়া করে, তারা কেউ কেউ দাঁড়াচ্ছে, কেউ বা যাচ্ছে। এই একটি ছবি দেখেছিলাম। এবং এইখানে প্রেমেশানন্দ মহারাজ স্বামীজির সম্বন্ধে একটু ভাষণ দিলেন। তারপরে এখন আমি এরম একটা জায়গায় যখন ভাষণ দিচ্ছি, তখন আপনার বুঝতেই পারছেন যে ওই সারগাছি আজ কোন অবস্থায় এসে পৌঁছেছে। ঠাকুর যখন সাধন ভজন করলেন, করার পর তার যখন ভান্ডার উপচে পড়ছে, তখন যা হয়, আমি এই এত যে করলাম, এই তপস্যার ফল কি করব। তখন তিনি অস্থির হয়ে উঠছেন যে আমার এই উপচে পড়া ভাব আমি কোথায় দেবো, কাকে দেবো। সেদিন নিজেই বলছেন, আমি কুঠি ঘরের ছাদে উঠতাম, উঠে ডাক দিয়ে চিৎকার করে কাঁদতাম। বলেন, বুড়ো বয়স্ক লোক এরকম চিৎকার করছে, লোকে কি ভাববে। তাই যখন আরতি হতো, কাঁসর ঘন্টা বাজলো, সেই সময় আমি কুঠি ঘরের ছাদে গিয়ে রাখতাম, তোরা কে কোথায় আছিস আয়। এবং সেই ডাক চলছে, এখনো চলছে, এবং সেই ডাকই সাড়া দিয়ে সবাই এসেছে। এই প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ছে। প্রেমেশ মহারাজ বলেছিলেন আমাকে, হয়তো এই ঘটনাটা কোনো বইয়েও বেরিয়ে গেছে। একবার বললেন যে আমি দেখো একদিন স্বপ্ন বা আরো কিছু এরমভাবে বললেন যে দেখলাম যে ঠাকুর হাঁড়ি অনেক জিনিস সব রান্না করেছেন, গলদ ঘর্ম হয়ে গেছেন, হাতে একখানা বড় চামচ রয়েছে, সেটা নিয়ে উনি খালি উদ্গ্রীব হয়ে তাকাচ্ছেন যে আমি কাকে পরিবেশন করব, কে আমায় এত রান্না করেছি, কে খাবে। প্রেম সমাজ এরমটি স্বপ্ন দেখেছিলেন। বললেন, আমার সেই স্বপ্নটা দেখার পর থেকেই, স্বপ্নের মতন আর কি, দেখার পর থেকেই আমার কেমন যেন এই ঠাকুরের ভাব কি করে ঘরে ঘরে, কি করে লোকের কাছে কাছে পৌঁছে দেব, এই রকম একটা ভাব, একটা ব্যাকুলতা। বলে আমি অনেকটা যেন ফেরিওয়ালায়, এটা হরদমই বলতেন যে আমি ফেরিওয়ালা যেমন সব সেজে বুঝে ঝুমুর টুমুর লাগিয়ে নেচে নেচে ফেরি বিক্রি করে। তার কারণটা কি? তা সে নেচেতে সে সাজিয়েছে কেন? এখানে পালক, ওখানে রং, এখানে শব্দ করতে করতে বেরিয়ে গেছে। বলে কেন না, তার জিনিস কিনবে। তো আমিও আমার এই গান, কবিতা, এসব যা কিছু, এসবই হলো ফেরিওয়ালা। এই ফেরিওয়ালার মতন আমি সেজেছি। কেন?
না, আমার যে মাল, আমি ঠাকুর রামকৃষ্ণকে বিক্রি করতে এসেছি। সেই রামকৃষ্ণ যদি কেউ না খরিদ্দার কেনে, তাহলে আমার বড় কষ্ট হয়। আমি সেইটাই জন্যেই এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তা ঠিক সেই ঠাকুরের যে এই অবস্থা, ঠিক সেই অবস্থাই হয়েছিল অনেকটা অখণ্ডানন্দ মহারাজেরও। আপনারা জানেন, উনি 97-এ এখানে নবদ্বীপে এসেছিলেন। নবদ্বীপে আসার পর 97-এ উনি নবদ্বীপ এসেছিলেন। নবদ্বীপ আসার পর উনি শুনলেন পলাশী এখান থেকে খানিকটা দূরে। তখন যেমন লোকে সাধুরা যায়, পায়ে হেঁটেই আসেন। উনি বলেন, সেই পলাশী যেখানে ভারতের গৌরব রবি অস্তমিত হয়েছিল, অন্তত আমি দেখি কোন জায়গায় ঘটনাটা ঘটেছিল। চলছেন, হেঁটে ভিক্ষা করে আসছেন। যত এগিয়ে আসছেন তত দেখছেন যে দারিদ্র, দুর্ভিক্ষ, জল নেই, বৃষ্টি নেই, অন্ন নেই, ঔষধ নেই, পথ্য নেই, সব মুভিং স্কেলিটান লোক। দেখে ওর ব্যতীত হলো। সেইখানেই আপনারা শুনলেন তুষারময়দের মুখ থেকে যে একটা আহ্বান শুনলেন। কি আহ্বান শুনেছেন? ঠাকুর ডান দিচ্ছেন, ওকে বলছেন যে এই ছেড়ে, এইসব জায়গা ছেড়ে কোথায় যাবি। উনি স্বামীজিকে ওখানকার যা দেখেছেন বিস্তৃত বর্ণনা দিয়ে একখানা চিঠি লিখলেন। স্বামীজি ওর চিঠি পড়া মাত্রই একখানা উত্তর দিলেন। সেই উত্তরের মধ্যে সেন্টেন্সই ছিল, আমরা এতকাল পড়ে এসেছি মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, আচার্য দেবো ভব, অতিথি দেবো ভব। আমি এখন এর সঙ্গে জুড়ে দিলাম দরিদ্র দেবো ভব, মূর্খ দেবো ভব, চণ্ডাল দেবো ভব। এই তিনটি শুধু জুড়ে দিলেন তা নয়, সঙ্গে সঙ্গে কিছু টাকা পাঠিয়ে দিলেন, দুজন সাধু দিলেন, তুমি লেগে যাও। এটা নতুন ডাইমেনশন রামকৃষ্ণ মিশনে। স্বামীজি আপনারা পড়েছেন যখন বড়নগর মঠে, আলমবাজার মঠে সব নতুন ধরনের সেবাযোগ্য কথা, আমরা চিরাচরিত ছিল বরাবর যেভাবে আমরা বৈষ্ণব ধারাতে অভ্যস্ত, বড়জোর উত্তরাখণ্ডের সন্ন্যাসীরা যা দেখে এসেছি এতেই অভ্যস্ত। এই ধারা হলো সাধু সন্ন্যাসী ভক্ত যারা ঈশ্বর নিয়ে চলেন, তারা এইভাবেই চলবেন। কিন্তু স্বামী একটা অন্য দিগন্ত আনতে চাচ্ছে। কি দিগন্ত? ঠাকুর বললেন, চোখ বুঝলেই তিনি আছেন, চোখ চাইলে তিনি নেই। সে এই যে চোখ চেয়েও যে তাকে পাওয়া যায়, এই যে দেখাবার জন্য স্বামীজি এই নতুন প্রিন্সিপালটি, নতুন ধর্মটি সমাজের মধ্যে আনার চেষ্টা করছেন। কিন্তু কেউ নিতে চায় না, এমনকি তার গুরু ভাইরাও, তারাও বুঝতে পারছে না। আপনার চিঠি বিটির মধ্যে দেখতে পেয়েছেন বাবুরাম মহারাজ, যোগীন মহারাজ দুই একজন প্রকাশ্যই বলেছেন যে এটা তুমি সাহেবী মত, একটা নতুন জিনিস আমাদের মধ্যে চাপাচ্ছে এরকম। সুতরাং তিনি, স্বামীজি বুঝছেন, তিনি পুরো ভারতবর্ষ পরে যখন ঘুরলেন, আগে ঘুরেছেন, তিনি দেখেছেন বা কি দুঃসহ চিত্র। উনি ভাবছেন আমি কাদের দিয়ে কিভাবে এদের উদ্ধার করব। অসহায়ভাবে চলে গেলেন। দেখলেন ভারতবর্ষে কেউ রাজি নয়, না রাজারা, না শিক্ষিতরা, গরিবদের তো প্রশ্নই নেই। কারণ যাদের হাতে পয়সা আছে তারা স্বার্থপর, যারা শিক্ষিত তারাও স্বার্থপর, কেউই পরের জন্য ভাবতে রাজি নয়। তখন বললেন কি করব। গেলেন, ভাবলেন যাই বিদেশে যাই, ওদের কাছ থেকে যদি কোনোভাবে কিছু সাহায্য পাই, কোনো উপায় খুঁজে পাই কিনা। সেখানে গেছেন, আপনারা দেখেছেন যে সেখানে সে প্রথম দিন যখন তার সাকসেস হলো, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বললেন, যখন সব প্রচণ্ড ওভেশন, ওয়ার্ল্ড যখন তাকে অ্যাকসেপ্ট করে নিল, সেই রাত্রে তিনি কাঁদছেন। বিছানায় সুন্দর দুগ্ধ ফেনে নেব শয্যা পড়ে আছে, প্রবাবলি একজন রিচেস্ট পার্সনের বাড়িতে তিনি গেস্ট, সেই বাড়িতে তিনি বিছানা পড়ে আছে, তিনি মাটিতে কাঁদছেন। বলে এ কে চেয়েছে, আমি আমার গরিব লোকের জন্য কিছুই করতে পারলাম না,
স্বামীজি তিনি চাচ্ছিলেন যে আমার গুরু ভাইদের মধ্যে কেউ আমার এই স্পিরিটটা নিক, কেউ সহজে নিতে চাচ্ছে না, সবারই সন্দেহ, সবারই দ্বন্দ্ব, বুঝতেই পারছে না এরকম একটা ডাইমেনশন। সুতরাং এই ব্যাকগ্রাউন্ডে যখনই এই অখণ্ডানন্দ স্বামীর এই চিঠিটি পেলেন, বুঝলে এই তো আমার পেয়েছে একজন অন্তত আমার দরদি, আমার মরমে। সুতরাং ওকে উনি প্রাণ দিয়ে ঢেলে দিলেন। স্বামীজি যখন ওকে সাপোর্ট করলেন, উনি লাগতে আজ এই আশ্রম হয়ে গেছে। আপনারা শুনেছেন যে প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন রাজা মহারাজ, স্বামীজি করেছিলেন। তারপরে প্রেসিডেন্ট হয়েছিলেন মহাপুরুষ মহারাজ, কেন সিনিয়র মোস্ট ছিলেন রাজা মহারাজের পরে। তারপরে নেক্সট সিনিয়র ছিলেন অখণ্ডানন্দজি। যখন অখণ্ডানন্দকে বেলুড় মঠ রিকোয়েস্ট করলো প্রেসিডেন্ট হতে, উনি না করলেন। কেন না করলেন? বলে প্রেসিডেন্ট হলে আমাকে তো বেলুড় মঠে গিয়ে থাকতে হবে, আমি বেলুড় মঠে বলে আমি এই গরিব লোকদের ছাড়বো না, আমি গরিবদের সঙ্গে থাকবো, তোমরা অন্য প্রেসিডেন্ট করো। তখন বেলুড় মঠ কম্প্রোমাইজ করে বলল যে না, আপনি ওখানেই থাকুন প্রেসিডেন্ট। উনি তাতে রাজি হলেন। আমার গরিবদের যদি না ছাড়তে হয় আমি তাহলে রাজি আছি। সুতরাং এখানে ছিলেন এবং 37 পর্যন্তই ছিলেন, যতদিন ওর শরীর গেছে। কারণ যেদিন উনি প্র্যাকটিক্যালি যখন কে নিয়ে যাওয়া হচ্ছে তখনও তার হুঁশ ছিল ওকে চিকিৎসার জন্যে। তারপরে বোধহয় খাইটন কৃষ্ণ এরকম কোন জায়গায় গিয়ে, সেখানে গিয়ে উনি বেহুশ হয়ে গেলেন। তাকে সেই বেহুশ অবস্থাতেই, অর্থাৎ তিনি হুঁশে যতক্ষণ ছিলেন ততক্ষণ তিনি সারগাছিতেই ছিলেন। এবং সে তার 2-4 দিন আগেই স্বামীজির উৎসব ছিল, তিনি তার ভাবচক্ষে দেখছেন। উনি নিজে বলেছেন, দেখ স্বামীজি তিথি পূজা এই মেনু হবে স্বামীজির জন্য, এই করতে হবে বলে ওরাও সব রান্না টান্না করেছিল। তাও যারা সাধু ছিলেন সারগাছিতে, করে ওর জন্য খাবার জন্যে, ওকে একটু সব দেখাবার জন্যে নিয়ে গেছে। তখন তিনি খানিকটা অচ্ছন্ন মতন আছে। তারপরে দিন যখন হুঁশ এলো তখন ওকে বলছে যে আমরা এইসব রান্না করেছি। উনি বলেন, আরে আমি তো এতক্ষণ ধরে কত কি খেলাম, স্বামীজির সঙ্গে ছিলাম, স্বামীজি আমাকে কত কি রান্না করে খাওয়ালেন, তোরা আর কি খাওয়াবি? সুতরাং বুঝতেই পারছেন। সুতরাং তার সঙ্গে তিনি এই জগতে থাকাকালীনই তিনি রামকৃষ্ণ লোকে তখন চলে গিয়েছেন। সেই অবস্থায় তারপরে তো বেলুড় মঠে তাঁর দাহ হলো। দাহর পর প্রেমেশ আনন্দমহারাজ এলেন। প্রেমেশ আনন্দমহারাজ যখন এসেছেন, অখণ্ডানন্দ স্বামীর অসম্ভব পরিশ্রম তুষার মহারাজ যে ছোট্ট একটু মিডিয়ামে যেটুকু করেছেন, সে সামান্য দুটি একটু প্রেজেন্টেশন দিয়েছেন। এবং আরেকজন বোধহয় চঞ্চল ঘোষ, ও একটা ছোট্ট বাচ্চাদের মধ্যে অখণ্ডানন্দ মহারাজের পিক্টোরিয়াল করেছে, অনেকটাই এনেছে। সে অনেক 2-4টে দেখা যাচ্ছে। অখণ্ডানন্দ স্বামী বলছেন, একটা চিঠিতে লিখেছেন যে দেখো, আমি যে শিক্ষা ব্যবস্থা এখানে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেই শিক্ষা ব্যবস্থা যদি ভারতবর্ষ গ্রহণ করে তবেই ভারতে মহা কল্যাণ হবে। উনি কি করছিলেন? উনি একটু সাহিত্য থাকবে, অঙ্ক থাকবে, তার সঙ্গে বিজ্ঞান থাকবে, প্রকৃতিপাঠ থাকবে, তার সঙ্গে ভোকেশনাল থাকবে। ভোকেশনাল শুধু থাকবে নয়, উনি আপনারা ছবিতে দেখছেন যে উনি নিজে হাফ প্যান্ট পরে জমি কোদাল দিয়ে কোপাচ্ছেন, উনি সুতোরের কাজ করছেন, কার্পাস দিয়ে নিয়ে এসে তুলো বানাতে করছেন, তাঁত চালাচ্ছেন। কোন কাজ যেটা এমনকি যে ছবিটা রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে এই যে মাইক্রোস্কোপ দিয়েও সেখানে তিনি কি করে স্টার এটা সেটা সব দেখানো যাবে কি করে তার চেষ্টা করছেন। একটা পাড়াগা সবের কটা অরফান ছেলে, সেই অরফান ছেলে তারা কে বুঝবে তার এই ডাইমেনশন? তিনি বুঝতে পারছেন যে যদি ভারতবর্ষকে জাগাতে হয় তাদের এই শিক্ষাগুলো দিতে হবে। এই শিক্ষাগুলো না দিলে ভারত জাগবে না, ভারতের সমস্যা দূর হবে না। আর এত বছর পরেও
এখনো আমাদের দেশের গভর্নমেন্ট এখনো বুঝতে পারেনি। আজকে এই যে বললাম 15 কোটি টাকায় 15 কোটি, সেদিন একটা স্টেটমেন্ট পার্লামেন্টের স্টেটমেন্ট হয়েছে যে 15 crores ইয়ং আনএমপ্লয়েড ভারতবর্ষে। কেন? তাদের এই এতদিনে স্কিল এডুকেশন সব করছে, স্কিল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন, এইসব কথা বলছে। স্বামীজি কিন্তু সেই সময় বেলুড় মঠে যে নিয়মাবলী করেছিলেন, সেই নিয়মাবলীতে তিনি বলেই দিচ্ছেন যে এই বেলুড় মঠটিকে একটিকে ধীরে ধীরে টেকনিক্যাল ইনস্টিটিউটে পরিণত করিতে হইবে। টেকনিক্যাল, স্বামীজি ওটাকে একটা নালন্দা বিশ্ববিদ্যালয় করতে হবে বা অন্য কিছু না, বুঝলেন, একেবারে ভার্বাটিম টেকনিক্যাল ইনস্টিটিউট করতে হবে। কারণ স্বামীজি বুঝেছেন, তখনই এই নিয়মাবলীতে আছে, অন্যাগমের বিভিন্ন উপায় বাহির না করিলে এ সমাজের কোনো উন্নতির আশা নাই। অর্থাৎ প্রত্যেকটা লোক যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজে আয় করতে পারে। কিছুদিন আগে তখন ওবামা, উনি প্রেসিডেন্ট ছিলেন, আমি কাগজে পড়েছিলাম, উনি 4th জুলাই ওদের ইন্ডিপেন্ডেন্স ডে, সেই সময়ে উনি খুব ভারী সুন্দর একটি স্টেটমেন্ট দিয়েছিলেন, যেটা স্বামীজির টু দি 4th of জুলাই বলে যে কবিতাটা, ঠিক সেই কথাটাই উনি লিখেছেন। উনি বলেছিলেন, বললেন, আমি আজকের এই আমাদের স্বাধীনতা দিবসে আমি চাইব আমার আমেরিকাবাসী প্রত্যেকটি লোকের যেন একটা সেপারেট বায়োগ্রাফি হয়, প্রত্যেকের। এ নয় যে শুধু কয়েকটা বড় বড় লোকেরই বায়োগ্রাফি হবে, প্রত্যেকটি লোকের নিজস্ব বায়োগ্রাফি হবে, এইটা আমি চাই। আমি যখন পড়লাম দেখলাম ঠিক এ তো স্বামীজির ভাষা। স্বামীজি বলেছেন টু দি 4th of জুলাই পড়লে সেটা বোঝা যাবে। স্বামীজি বলছে ইচ ওয়ান ইজ গ্রেট ইন হিজ ওন পোস্ট। এই যে ইচ ওয়ান ইজ গ্রেট ইন হিজ ওন পোস্ট, এই কনসেপ্টটাই অখণ্ড স্বামী সেখানে দেবার চেষ্টা করছে, কিন্তু তিনি অসহায়। এই কটা অরফান ছেলে, তার সঙ্গে 2-3টি ব্রহ্মচারী, আর গ্রামের তো বুঝতেই পাচ্ছেন সব ভিখিরি, সব ভিখিরি, সে হিন্দুই বলুন মুসলমানই বলুন। বহরমপুরে যারা একটু উচ্চশিক্ষিত তারা তো আমি বলেই দিলাম, তারা হচ্ছেন সেলফিশ, কিছুই তারা সহজে নিতে পারবে না, নিতেও চায় না। সুতরাং তিনি ওয়াজ এ লোন সেলার, একলা মানুষ, ভেতরে ভর্তি আইডিয়া, ভর্তি প্রচেষ্টা, ভর্তি ইচ্ছা, কিন্তু কিচ্ছু করবার উপায় নেই। অসহায়ের মতন একলা এই জঙ্গলের মধ্যে পড়ে গেলেন। তারপর যখন পূর্ণেশ মহারাজ এলেন, উনি বুঝলেন লোক চায়, যদি লোক তৈরি না হয় এদের কিছু করা যাবে না, আমাদের যত আইডিয়াজই থাক না। তাই জন্য উনি করলেন, উনি দেখলেন এই গ্রামে আমি কাকে বিয়ে করাবো, কোনো কিছুই করবার উপায় নেই। তাই উনি করলেন শহরে দিতে আরম্ভ করলেন। অখণ্ড স্বামীও যেতেন মাঝে মাঝে, ইনি ওইদিকে যোগ দিলেন। ওখানকার ইন্টেলেকচুয়ালস, প্রফেসর, লেকচারার, এই সমস্ত টিচার্স বা জাজ, এই উকিল, ব্যারিস্টার, এইসব লোকদের মধ্যে ক্লাস করতে আরম্ভ করলেন। ক্লাস করার ফলে ধীরে 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 তারা তার দিকে একটু আকৃষ্ট হলো। আকৃষ্ট হওয়ার পর তখন তাদের দিয়ে উনি এই ধীরে ধীরে এই আশ্রমের দিকে আশ্রমমুখী করলেন। প্রতি রবিবার দিন আমি দেখতাম, আমি মহাদেব সেবা করতাম, দেখতাম প্রত্যেক রবিবার দিন বেশ প্রায় 10 লোক তারা বহরমপুর থেকে ওই সেবাব্রতর ওই রাস্তা দিয়ে পায়ে হেঁটে এখানে আসতো। যেমন হয় বাবু লোক, তারা গাড়ি করে প্রথম আসতো, তারপরে সময় ওদের মানা করলেন, বলে দেখো তোমরা সব হেঁটে আসবে, হেঁটে এলে তোমার পয়সাও বাঁচবে, শরীরও ভালো হবে, তোমরা হেঁটে আসবে। তাই ওর কথা মান্না রক্ষা করার জন্যে তারা সবাই হেঁটেই আসতেন। আসার পর এখানে সকালে ব্রেকফাস্ট করতেন এবং তারপরে মহাদেবের সঙ্গে সারাদিন থাকতেন, দুপুরেও থাকতেন, বিকেলেও মহাদেবের সঙ্গে সঙ্গ করে আসত, জব প্ল্যান সব করে আবার সন্ধেবেলায় বাসে মহারাজ যখন বেড়াতে যেতেন, ওই থেকে বেলতলা রেল লাইনের ধারে বেরিয়ে ফিরে এসে উনি মহারাজ বসতেন। ওই আগে যারা দেখেছেন 2টো সিমেন্টের বেঞ্চ ছিল, সেখানে উনি ওরা বসতো, বাস বা কিছু একটা এলো,
ওরা তখন তাতে করে চলে যেত। এই রকম করে করে উনি একটা নতুন সেকশন অফ পিপল তৈরি করলেন। শুধু তা নয়, ইয়ঙ্গার গ্রুপ যারা হলো তাদের মাধ্যমে উনি অনেক এখানে ওখানে সেখানে গরিবদের জন্য কি করা যায় তার চেষ্টা করতে লাগলেন। পাঠচক্র খুলতে চেষ্টা করলেন, ছোট ছোট আশ্রম স্থাপনা করার চেষ্টা করলেন। আজকে সারদা মঠের প্রথম ব্যাচের যে প্রায় 10-15টি সন্ন্যাসিনী আছেন ছিলেন, এখন নেই, তারা সব দেহান্তে। তাদের মধ্যে 10-15 জন তারা প্রেমেশ মহাজের কাছে আসছেন। তারা ওই সাধারণত একটা দিন থাকতো, সেই দিন তারা এসে পৌঁছাতেন 10টা নয়। আসার পর খানিকক্ষণ মহাজের সে কথা টথা বলতেন, দুপুরে প্রসাদ পেয়ে আবার যেন ওরা বিকেলের দিকে চলে যেতেন। মহারাজের সঙ্গে দেখতাম মহারাজ ওদের কীভাবে ত্যাগে জীবনযাপন করা যায়। তারা কেউ স্টুডেন্ট, কেউ প্রফেসর, কেউ টিচার, কেউ এরমভাবে সব ছিলেন। তাদের উনি এমনভাবে ইন্সপায়ার করলেন যে গ্র্যাজুয়ালি ওরা সব সারদা মঠে গিয়ে জয়েন করে গেল, সন্ন্যাসিনী হলো। ফার্স্ট গ্রুপ অফ সন্ন্যাসিনী যারা হয়েছিলেন ভারতী প্রাণা থেকে আরম্ভ করে শঙ্করানন্দ স্বামীর কাছে প্রায় 9 জন ছিল, তার মধ্যে 6-7 জন ছিল প্রেমেশানন্দ মহারাজ তাদের সন্ন্যাসিনী ব্রতে দীক্ষিত করিয়েছিলেন। এবং অনেক চিঠির মধ্যে তাদের লিখছেনও, দেখো আমি তোমাদের সম্বন্ধে অনেক ভেবেছি, ছেলেরা যেমন বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে খেতে পারে এবং তারা লোকের কাছে চাইতে পারবে, তোমাদের পক্ষে সম্ভব নয়, মহিলাদের পক্ষে। সেই জন্যে আমি অনেক ভেবে দেখেছি কীভাবে তোমরা নিজের পায়ে স্বাবলম্বী হয়ে অথচ এই ত্যাগের ব্রতে থাকতে পারবে, ও নিজের পায়ে নিজে দাঁড়াবে। সুতরাং এই একটা গ্রুপ, এদিকে ইয়ং গ্রুপ, ওইদিকে যারা এডুকেটেড গ্রুপ, সবাইকে নিয়ে এই ঠাকুরের ভাবে উদ্বুদ্ধ করলেন। এবং তারপর তিনি যখন চলে গেলেন, সুখদান স্বামী এলেন। সুখদান স্বামীর সময় একটুখানি আমাদের ও অবস্থা অনুকূল হলো, কারণ দেশ তখন স্বাধীন হয়েছে, সরকারের সমস্যা, যেমন রেফিউজি প্রবলেম। সুতরাং সরকারও চাচ্ছে রামকৃষ্ণ মিশনের মাধ্যমে তারা এই সমস্যাটার নতুন ভারত তৈরি করা, প্লাস রেফিউজির সমস্যাটাকে মেটানো। তা রামকৃষ্ণ মিশনের সাহায্য চাওয়াতে রামকৃষ্ণ মিশন খানিকটা সাহায্যে এগিয়ে এলো সুখদান স্বামীর কাছে। সেই জন্য গভর্নমেন্ট এলো। এই আমাদের যে মাল্টিপারপাস আজ স্কুল, আমি যখন এসেছিলাম স্কুল বলতে সামনে যেটা প্রেমেশানন্দ মহারাজ যখন স্বামী থাকতেন, ওই পুরনো বাড়ি, তার উল্টো দিকে একটা টিনের চালা, ফক ইট দিয়ে একটা গাঁথা, একটু ওপর একটা চালা, সেই তার মধ্যে 4টে 2-3 জন যে সব যাকে পাওয়া যেত, যেমন আমি এসছি, আমাকে বললেন তুমি 3 দিন পড়িয়ে দাও, যে আসছে তাকে বলছেন পড়িয়ে দাও, পয়সা কোথায়, যে টিচার লাগবে। সুতরাং ছেলেরা মাটিতে বসতো, মাটিতে বসে ওরা এরম করে ওই আশ্রমতে কোনো রকমের স্লেট দিয়ে দিয়েছে, সেইগুলো দিয়ে চলতো। প্রেমের সময় একবার বলেছিলেন, একবার সাহেব এসেছিল, সে দেখে এসেছে আশ্রম ভিজিট করতে, বোধহয় ডিএমটি হয়ে এসছে, তখন দেখে বলছে আর দিস অল স্টুডেন্টস, সব দেখছে যে পড়া খালি গায়ে বসে আছে, বলছে আর দিস অল স্টুডেন্টস। এইরকম অবস্থা ছিল। আর আজকে সেই সারগাছির যখন দেশ স্বাধীন হলো, পয়সা এলো, তখন ওই স্কুল আস্তে আস্তে হতে হতে আজ এত বড় স্কুল হলো, পিটিটিআই হলো, হস্টেল হলো, এরকম একটা পর একটা। আর আজকে আমরা এই এত বড়। এরপরে অনামানন্দী এলেন, তিনিও যতটা এই কারণ যেহেতু তিনি এদের সঙ্গেই ছিলেন, যার ফলে ভাব বুঝতেন, উনি এটা চালিয়ে নিয়ে গেলেন, চলেছে। তারপরে তুষার মহারাজ এসেছেন। ওর যেহেতু নরেন্দ্রপুর ব্যাকগ্রাউন্ড ছিল এবং মাথার মধ্যে ওর প্রচুর অনুসন্ধান স্পৃহা এবং অরিজিনাল থিঙ্কিং, রিসার্চ বেন্ট। এই রিসার্চ বেন্ট অখণ্ড স্বামীর আশীর্বাদ। অখণ্ড স্বামী এইরকম একটা লোক চাচ্ছিলেন যে তিনি যেটা দিয়ে শুরু করেছিলেন সেই বীজগুলোকে রূপ দিক, এইটা সুযোগ পেয়ে গেছেন, উনি পেয়েছেন। ঠাকুর ওকে অখণ্ড স্বামীর আশীর্বাদে উনি এইখানে অভিষিক্ত হয়েছেন এবং প্রচুর সুযোগ পেয়েছেন। তার ভেতরে যা
চেষ্টা আছে, সব সুযোগই অখণ্ড স্বামী ওকে দিচ্ছেন এবং তিনিও মাল্টি ডাইমেনশনাল ওয়েতে এই জিনিসটাকে নিয়ে যাচ্ছেন। আপনারা এখানে আমি দেখলাম, আমার খুব ভালো লাগলো যে কয়েকজন জীবন তারা এই যে যেমন দেখলাম সেবাব্রততে একজন রয়েছেন ইউনিভার্সিটির রিটায়ার রেজিস্ট্রার, তিনি সার্ভিস দিচ্ছেন, তার কোনো পয়সাও নেন, কিছুই নাই, বরং টাকা দিয়ে থাকেন। আরও এখানে পার্থবাবু আছেন, আরও কয়েকজনকে দেখলাম, কে একজন ভদ্রলোক বললেন। তারপর এরকম সব 5-6 জনকে আমি দেখলাম যে যারা এখানে নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে সেবা দিচ্ছেন। তারা কোনো পয়সা তো প্রশ্রয় নেই, বরং নিজেরাই পয়সা দেন বা পয়সা জোগাড় করেন। কেউ নিজে দিতে না পারলেও 5 জায়গা থেকে জোগাড় করছেন, জোগাড় করে কাস্টমার জোগাড় করছেন, সাপ্লায়ার জোগাড় করছেন, জিনিস কম দামে কোথায় পাওয়া যাবে কে জোগাড় করছেন, এক্সপার্ট মিস্ত্রি কোথায় পাওয়া যায়, কার কাছ থেকে পাওয়া যায়, এই সমস্ত আমি যা দেখলাম এই 2-3 দিনের মধ্যে আমি দেখে বুঝতে পারলাম যে ব্রেনস, ম্যান পাওয়ার এবং মার্কেট সব কটা এই যেসব এখানে যারা স্বতঃস্ফূর্তভাবে সেবা করছেন আপনারাই করছেন। তুষার মহারাজ সামান্য একটা নিমিত্ত, ওকে একটা সামান্য অখণ্ড স্বামী নিমিত্ত করেছেন। আপনাদের বুদ্ধির মধ্যে তিনি ঢুকেছেন, তিনি ঢুকে এই জিনিসভাবে আপনাদের ইন্সপায়ার করেছেন, তার জন্যে আপনারা করছেন। কেন কখনোই কেউ কেন এরম নিজের মানে খেয়ে পরের মস্ত আড়াতে যাবে, তা সবাই করছেন। তিনি অখণ্ড স্বামী কসমিক ব্রেনে গিয়ে আঘাত দিয়েছেন সমষ্টি, এটা বলে সমষ্টি চৈতন্য। স্বামীজি বলেছেন ঠাকুর যেদিন থেকে এসেছেন সেদিন থেকে ব্রহ্মকুণ্ডলিনী জাগরণ হয়েছে। এই ব্রহ্মকুণ্ডলিনী হলো যে ভালো চিন্তাতে, ভালো কাজেতে ভালো লোকরা সুযোগ পেয়ে গেল, সুযোগ পেল। তা নাহলে কি করবে? তা নাহলে ঘরে বসে থাকবে, হয় খবরের কাগজ পড়বে, নয় 5টা গল্প পড়বে, নয় টিভি দেখবে, না হয় এই নাতি নাতনি নিয়ে থাকবে, বড়দের ঝগড়া করবে, সময়টা অপচয় করতো। কিন্তু তারা এখানে সময়টা সদ্ব্যবহার করছেন। কেন? আমার একটা স্লোগান আছে, আমি যেখানেই যাই সেখানেই বলি যে প্রত্যেক মানুষের কিছু সারপ্লাস টাইম থাকে, সারপ্লাস এনার্জি থাকে, সারপ্লাস মানি থাকে। তুমি যদি তোমার এই সারপ্লাস মানি, সারপ্লাস টাইম, সারপ্লাস এনার্জি তুমি যদি সদুপযোগ না করো, নেচার উইল ফোর্স ইউ টু ইউটিলাইজ ইট ফর এ ব্যাড কজ। পয়সা হলে মামলা করবে, নয় ছেড়ে বকাটে হয়ে যাবে, তুমি নয় শরীর খারাপ হবে, নয় তোমার কুমতলব এসে যাবে। সুতরাং আমি আগে থেকেই ঠিক করে নেব আমার যেটুকু সারপ্লাস টাইম আছে, আমি আগে থেকেই প্ল্যান করব যে এইভাবে আমি কাটাবো সময়টাকে, আমার এনার্জিটাকে এই পজিটিভ এনার্জি করব, আমার এই মানি পজিটিভ করব, টাইম পজিটিভ করব। এই যে ঠাকুর অখণ্ড স্বামী এই সুযোগ এখানে দিয়েছেন এবং আপনাদের অনেকে এই সুযোগটা একবার সম্পূর্ণ যতটা সম্ভব ম্যাক্সিমাম ইউটিলাইজ করছেন। দেখে খুব আনন্দ লাগে। শুধু যে এখানে আপনারা যেটা নয়, আমরা এই বর্ধমানে কদিন আগে ঘুরে এলাম, সেখানে দেখি সে তো আমাদের মনোরঞ্জন না, মনোরঞ্জন ওটা একলা বহন্ত, আর তার সঙ্গে 1-2জন সাধু আছেন মেন সেন্টারে থাকে। ও 4টে-5টা সেন্টার খুলে ফেলেছে এই 10 বছরের মধ্যেই। 4টে-5টা সেন্টার খুলেছে। কি করে হলো? বললো যে আমি কেউ কখনো একজন বললো যে আমার চেষ্টা দেখে ওরা বললো যে কারো একটা বাড়ি আছে দিয়ে দিল, কারোর জমি দিয়ে দিল, কেউ এসে বললো আমার আমি খানিকটা টাইম দিতে পারি, বলুন প্রোগ্রাম দেবো। বললো হ্যাঁ করুন। বললো যে এখন সেইগুলো সেই সেন্টারগুলো ও হলো গেস্টের মতো, তারাই টাকা তোলে, তারাই বালক গদাধর বুদাই চালাচ্ছে, তারাই সেলিং সুইং মেশিন সংগ্রহ করছে। এবং প্রত্যেকটি জায়গাতে 4টে সেন্টার দেখলাম, 4টেতেই
প্রায় 20-22টা করে মহিলা তারা সেলাই মেশিন ট্রেনিং নিচ্ছে। একজন মহিলা তিনি ট্রেনার, তিনি ছুটে ছুটে সবগুলোতে করে বেড়ান, তিনিও কিছু পয়সা নেন না। কিন্তু তিনি, আমি বললাম যে মোরালকে বললাম, আরে ওর জন্য একটা হেলিকপ্টার করে দাও, এই সেন্টার তারপরে ওই সেন্টার, তারপর ওই সেন্টার যাচ্ছে, ও কী করে করছে? ভগবান শক্তি দিয়েছেন, ভগবান শক্তি দিন। ও বলে আমার করে খুব আনন্দ পাই আমি। এই যে এইটি হলো কত বড় আশীর্বাদ। এই যে তুষার যেটি দিয়ে আরম্ভ করলেন, যে এই হলো ভগবানের সেবা। এই সেবার মাধ্যমেই আমরা ভগবানকে লাভ করব। এই যে সমষ্টি নারায়ণ, তার সেবার সুযোগ এখানে পাওয়া গেছে। ঠাকুর এটি এনে দিয়েছেন অখণ্ডানন্দ মহারাজের মাধ্যমে, এবং এখন যিনি যখনই এখানে সম্পাদক থাকবেন তিনি হলেন অখণ্ডানন্দ মহারাজের প্রতিনিধি। সুতরাং তার মাধ্যমে অখণ্ডানন্দ মহারাজই এই সেবাযজ্ঞ চালাচ্ছেন। আপনারা যারা যারা এর সঙ্গে সামিল হয়েছেন জানবেন আপনারা বিশেষ কৃপাপ্রাপ্ত। যে যেভাবে পারবেন, যেটুকু পারেন, কিছু না পারেন দুটো গাছের পাতাও তো রাস্তা থেকে তুলে দেয়া যায়, একটা ঝিঙে তো নিয়ে আসা যায়, একটা আলুও তো দেওয়া যায়। সে যে যেভাবে পারবেন আপনি সেইভাবে এর সেবা করুন, আপনাদের ঠাকুরের আশীর্বাদ পাবেনই পাবেন। জয় রামকৃষ্ণ।